অরাজনৈতিক কোটা সংস্কার আন্দোলনই একসময় হয়ে উঠল সরকার পতনের আন্দোলন। মাত্র ৩৬ দিনে পতন হলো ফ্যাসিবাদী সরকারের। কিন্তু ১.৫ দশকের দানবীয় শাসনকালে ক্ষতিগ্রস্ত হয়েছে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান। ভেঙে পড়া রাষ্ট্র ব্যবস্থাকে পুনর্গঠনের চ্যালেঞ্জ সামনে রেখে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। একদিকে রাষ্ট্র সংস্কার, অন্যদিকে জনগণের প্রত্যাশার পাহাড়। ঠিক কোন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকার? এসব নিয়ে আমাদের আজকের আলোচনা। দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন জেরুসালেম নিবেদিত দেশ প্রতীকের আজকের আয়োজন। আমি ফারনাজ জুই থাকছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। জানিয়ে দিচ্ছি আজকের আলোচনার শিরোনাম রাষ্ট্র সংস্কারের ১ মাস ও ঐক্যবদ্ধ বাংলাদেশ। এই আলোচনায় স্টুডিওতে আছেন ৩ জন অতিথি। চলুন এ পর্যায়ে পরিচিত হই। আছেন ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, অধ্যাপক ও ডিন, ঢাকা বিশ্ববিদ্যালয়। আরও আছেন আক্তার হোসেন, সদস্য সচিব, জাতীয় নাগরিক কমিটি। সেই সঙ্গে আরও আছেন ডাক্তার জাহিদুর রহমান, রাজনীতি বিশ্লেষক। তিনজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। আক্তার হোসেন, শুরুতেই অভিনন্দন জানাচ্ছি আপনাকে। যেমনটি আমরা জানি যে আত্মপ্রকাশ করলো ৫৫ সদস্যের জাতীয় নাগরিক কমিটি। লক্ষ্য, উদ্দেশ্য এবং অগ্রাধিকারগুলো যদি জানতে চাই। আপনারা জানেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং সারা দেশের সর্বস্তরের মানুষের অংশগ্রহণের ভিতর দিয়ে এখান থেকে ফেসিবাদকে হটানো গেছে। ফেসিবাদ তার যে মধ্যমণি ছিলেন খুনি শেখ হাসিনা, তিনি এখান থেকে বিদায় নিয়েছেন সত্য, কিন্তু বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে এখন পর্যন্ত ফেসিবাদের নানা উপাদান ছড়িয়ে ছিটে আছে। আমাদের পুলিশ প্রশাসন থেকে শুরু করে নিয়ে বিচারালয়, আমাদের সেক্রেটারিয়েট, আমাদের নীতি নির্ধারণের যে বিষয়গুলো আছে, সব জায়গায় এখনো ফেসিবাদের নানা উপাদান রয়ে গেছে। আমরা তরুণ যুবকরা ছাত্রদের সাথে এই আন্দোলনে অংশ নিয়েছি। এই আন্দোলনে আমাদের মধ্য থেকে অনেকেই শহীদ হয়েছেন। তরুণ যুবকরা তাদের মতো করে ছাত্রদের ডাকে এই আন্দোলনে অংশ নিয়েছে, কিন্তু তরুণ যুবকরা তাদের মতো করে সংগঠিত হতে পারেনি। আমরা চাই তরুণ যুবকরা তারা যেন এই দেশের দায়িত্ব, এই যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, যে স্পিরিট, সেটাকে ধারণ করে সেটাকে যেন অর্জন করতে পারে, সেই লক্ষ্যে কাজ করতে চাই। সেজন্য আমরা তরুণ যুবকরা একত্রিত হতে চাই, আমরা নিজেদের মধ্যে সংহতি তৈরি করতে চাই। একই সাথে নানা জায়গায় ফেসিবাদের যে কাঠামোগুলো রয়ে গেছে তার বিরুদ্ধে আমরা প্রতিরোধ করে তুলতে চাই। আমরা চাই বাংলাদেশ রাষ্ট্রটাকে নতুন করে গড়তে, পুনর্গঠন করতে। এর জন্য অনেকগুলো কাজ আমাদের দরকার হতে পারে। আমরা প্রাথমিকভাবে যে বিষয়গুলোকে একেবারে প্রায়োরিটির মধ্যে রেখেছি, তার মধ্যে প্রথম বিষয় হলো এই যে গণহত্যা সংগঠিত হলো বাংলাদেশে, ছাত্র জনতা অনেককেই সহস্রের উপরে মানুষকে মারা হলো, শহীদ করা হলো এবং অনেক মানুষকে পঙ্গু করা হলো, অনেকে এখন পর্যন্ত হাসপাতালে কাতরাচ্ছেন। এই গণহত্যার যেন বিচার হয়। যারা গণহত্যার হুকুম দিয়েছে, যারা এখানে গুলি চালিয়েছে, যারা প্রমাণ লোপাটের চেষ্টা করেছে, মানুষের উপরে অমানবিক নির্যাতন নিপীড়ন করেছে, তাদের প্রত্যেককে যেন আইনের আওতায় নিয়ে এসে শাস্তির মুখোমুখি করা যায়, এটা হবে আমাদের একটা প্রধান প্রায়োরিটি। এবং আমরা চাইব যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার জনগণের সরকার, জনগণের ম্যান্ডেট নিয়ে গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে এই সরকার গঠিত হয়েছে। আমরা এই সরকারকে যুগপৎ সহযোগিতা করতে চাই। একই সাথে আমরা এই সরকারকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে চাই। মানুষ রাস্তায় নেমেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। সেই রক্ত এবং এই জীবন যে আকাঙ্ক্ষার জায়গা থেকে, যে অভিপ্রায়ের জায়গা থেকে মানুষ দিয়েছে, সেটা যেন বাস্তবায়ন হয়, সে জায়গা আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। ধন্যবাদ জানাচ্ছি আক্তার হোসেন। ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, যেমনটি আসলে আক্তার হোসেন বলছিল যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ করার লক্ষ্য নিয়ে আসলে জাতীয় নাগরিক কমিটির যাত্রা শুরু হলো। ফ্যাসিবাদী ব্যবস্থার আমরা মূলোৎপাটন করতে সক্ষম হব কিনা? ধন্যবাদ আপনাকে, এবং আমিও আপনার মতো অভিনন্দন জানাই আক্তার, আমাদের স্নেহাস্পদ আক্তার হোসেনকে, যে একটি নতুন তাদের নেতৃত্বে জাতীয় নাগরিক কমিটি যেটি গঠিত হয়েছে সেই কারণে, এবং একই সাথে জাহিদ ভাই আছেন আমার খুব প্রিয় মানুষ, তাকেও শুভেচ্ছা। আসলে উনি যেরকমটা বলেছেন, আমরা জানি যে বাংলাদেশে গত 15.5 বছর বা 16 বছর ধরে আমাদের উপর একটা যে চরম ফেসিস্ট কর্তৃত্ববাদী সরকার আমাদের মাথার উপর জগদ্দল পাথরের মতো যে বসেছিল, সেই পাথরটিকে সরানোর জন্য আমাদের আক্তারদের নেতৃত্বে যে আমাদের দেশের ছাত্র জনতা যে অভ্যুত্থান, একটা অভূতপূর্ব অভ্যুত্থান তারা ঘটিয়েছে, এবং সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারের পতন হয়েছে। একই সাথে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা তিনি দেশ থেকে পালাতে বাধ্য হয়েছেন। তার সাথে যারা দোসর ছিলেন, সরকারে যারা ছিলেন, অনেকেই আত্মগোপনে আছেন, অনেকেই ইতিমধ্যেই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চলছে। তো এরকম একটা অবস্থার মধ্য দিয়ে আমরা
1 মাস অন্তর্বর্তীকালীন সরকারের অতিক্রম করেছি এবং এই সরকারের কাছে আপনি যেরকমটা বলেছেন যে মানুষের প্রত্যাশা অনেক বেশি, কারণ এই সরকার কিন্তু কোনো স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্ষমতায় আসেনি। এক সাগর বলতে গেলে রক্ত এর মানে উপর দিয়ে তারা এই দেশের মানে রাষ্ট্রের সরকারের দায়িত্বভার গ্রহণ করেছেন এবং এই সরকারের কাছে প্রথম মানুষের যেটি প্রত্যাশার জায়গা সেটি হচ্ছে গত 1.5 দশকে ফ্যাসিস্ট সরকারের শাসনামলে আমাদের রাষ্ট্রের 3টা গুরুত্বপূর্ণ অঙ্গশক্তি, যেটি একটু আগে আক্তার বলার চেষ্টা করেছে, আমাদের শাসন নির্বাহী বিভাগ বলেন, আইন বিভাগ বলেন, বিচার বিভাগ বলেন, আমাদের অর্থনীতি, সব কিছু তারা যে ধ্বংস করে দিয়ে গেছে, সেইখান থেকে নতুন করে বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর একটা প্রচেষ্টা এবং ঘুরে দাঁড়ানোর একটা দায়িত্ব এই সরকারের উপর অর্পিত হয়েছে। এবং আমরা প্রতিদিনই দেখছি যে মানুষ এই সরকারের কাছে তাদের 15 বছরে যে দাবিগুলো উত্থাপন করতে পারছেন না, সেই দাবিগুলো মানুষ তাদের সামনে সরকারের কাছে নিয়ে আসছেন এবং এই দাবিগুলো সরকারের উপর একটা বাড়তি চাপ তৈরি করছে। তো ইতিমধ্যে 1 মাস অতিক্রান্ত হয়েছে। 15 বছরের যে সমস্ত জঞ্জাল, যে সংকটগুলো আছে, সেগুলো 1 মাসে একেবারে দূরীভূত হবে তা না। এই সরকার প্রায়োরিটি নিয়ে কিছু কাজ হয়তো করেছেন, যে কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ বলেই আমরা বিবেচনা করি। আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে যেগুলো তাদেরকে করতে হবে। তবে একটু আগে উনি যেটা বললেন এবং আমরাও মনে করি, দেশের মানুষ কিন্তু বড় রকমের একটা প্রত্যাশার জায়গায় আছে, সেটি হলো যে রাষ্ট্রের এই যে দানবীয় সরকার আপনি বলেছেন, সেই সরকার মানে গড়ে ওঠার মতো বা তাদের সৃষ্টি হওয়ার মতো যে সুযোগগুলো থাকে, সেই সুযোগগুলো একেবারে স্থায়ীভাবে বন্ধ করা এবং সেই জন্য রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কতগুলো বিষয়ের সংস্কারের খুবই জরুরি। সেই সংস্কারগুলো এই সরকার করবে, সেটা মানুষ কিন্তু প্রত্যাশা করে আছে। কিন্তু এখন পর্যন্ত আমরা যেগুলো লক্ষ্য করছি সেইগুলো কিন্তু খুব বেশি অগ্রগতি হয়েছে এবং তেমনটা আমরা মনে করিনি। এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে কারা? ছাত্র জনতা, তারা নেতৃত্ব দিয়েছে এবং মূল চালিকা শক্তি ছিল আমাদের ছাত্র। কিন্তু সরকার নানামুখী চাপের কারণে আজকে এই ছাত্রদের যে সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সেইগুলো কিন্তু আমরা এখনো চালু করতে পারিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি আমরা বলি, যে গত 3 মাস ধরে আমাদের এখানে একাডেমিক কার্যক্রম বন্ধ আছে। সেই একাডেমিক কার্যক্রমটা চালু করার জন্য যে ধরনের মানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার, সেগুলো আমরা এখনো শেষ করে উঠতে পারিনি। অন্য বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু অনেক অভিভাবকহীন আছে, অনেক জায়গায় উপাচার্য নেই। তো এইরকম নানা জায়গায় এখনো আমরা কাজ শুরু করাই যায়নি এবং আমরা প্রত্যাশা করি যে এই কাজগুলো অনতিবিলম্বে শুরু হবে। বিশেষ করে আমি যেটা বলতে চাই, একটু আগে যেটা বলেছেন যে তাদের যে লক্ষ্য, একটা নতুন জাতীয় কমিটি যেটা গঠন করা হলো, সেই কমিটি হলো যে ফেসিবাদের যে সমস্ত উপাদান, তাদের দোসর, তাদের যেখানে এখন পর্যন্ত তারা আছে, তারা কিন্তু এই সরকারকেও এক ধরনের প্রতিবন্ধকতা করছে নানাভাবে, আপনারা জানেন, নানা সময়ে সেটা আমাদের কাছে স্পষ্ট হয়েছে। তো সেই সমস্ত প্রতিবন্ধক শক্তিগুলোকে অপসারণ করে জনপ্রত্যাশা, জন আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্রের সংস্কার এবং রাষ্ট্র মেরামতের যে কাজগুলো, এই কাজগুলো সরকারকে এখন করতে হবে। একটু আগে আমি যেটা চিন্তা করছিলাম বা ওনাদের সাথে আলোচনা হচ্ছিল, যে আমাদের তো 1 মাস অতিক্রান্ত হয়েছে, আমরা কিন্তু এখনো কোনো রোড ম্যাপ দেখিনি যে সরকার কোন কোন খাতে কিভাবে এই কাজগুলো করবে। আমাদের মনে হয় 1 মাস সময় অতিবাহিত হয়েছে, এখন জনগণের সামনে স্পষ্ট হওয়া দরকার যে এই সরকার এই রাষ্ট্র কাঠামোটা মেরামত করার জন্য এই ইয়াতে কাজ করবে এবং তাদের এই কাজগুলো করতে হলে কি কি করণীয়, তারা কি কি ভাবছে, সেটার জন্য আমাদের একটা এখন সেই আলোচনায় ফিরতেছিলাম। অন্তর্বর্তী সরকারের 1 মাসের যাত্রায় আমরা বেশ কিছু পদক্ষেপ দেখেছি, সেই পদক্ষেপগুলোকে কিভাবে মূল্যায়ন করেন সে প্রশ্ন আপনার কাছে রেখে যাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি এই পর্যায়ে ডক্টর জায়েদুর রহমান। যেমনটি বলা হচ্ছে, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে আত্মপ্রকাশ করলো জাতীয় নাগরিক কমিটি। সেই জায়গা থেকে এই রাজনৈতিক প্ল্যাটফর্মের মধ্য দিয়ে কি রাজনীতিতে পরিবর্তন আসবে? উত্তর হচ্ছে আসবে এবং আসবে না, দুটোই হতে পারে। আমি ওদের চেষ্টা, আক্তারকে আমি অভিনন্দন জানাচ্ছি। সিদ্দিক ভাই আছেন, আমরা অনেক সময় শো করেছি, আমাদের খুব পছন্দের মানুষ। তো আক্তাররা যে চেষ্টাটা করছে, আমি এই চেষ্টাকে স্বাগত জানাই। শুরুতে একটু সতর্কতা দিয়ে শুরু করি। মানে একটা ফ্যাসিস্ট ব্যবস্থা, অবশ্যই সরকারকে দে ইউজ সাম ফ্যাসিস্ট টুলস, কিন্তু এটা ফ্যাসিবাদী সরকার না, এটা একটা মাফিয়া সরকার। ইটস মাই ডেফিনেশন। আমি সিরিয়াসলি মনে করি, কোনো একদিন পৃথিবীতে আপনি মাফিয়া স্টেট বলে যদি সার্চ দেন, উইকিপিডিয়া অনেকগুলো দেশের কথা আনবে। এটা একটা ক্রিমিনাল এম্পায়ার ছিল, এটা ফ্যাসিবাদটা, এটা লুট করব, লুটের জন্য কত নেক্সাস তৈরি করব। মানে ফ্যাসিস্টদেরও লিস্ট একটা আদর্শ থাকে, সেই আদর্শ আপনি পছন্দ করতে পারেন বা না পারেন, সেটাকে সে এমন জায়গায় নিয়ে যায় যেটা প্যাথোলজিক্যাল হয়ে যায়, যেটা ক্ষতিকর হয়ে যায় অনেকের জন্য, সেটা একটা ব্যাপার।
কিন্তু এটা তা না, এটা জাস্ট লুটপাট। এটা প্রধানমন্ত্রী বলেছিল তার পিয়ন 400 কোটি টাকা নিয়েছে, চুরি করেছে। হিটলারের পিয়ন 400 কোটি টাকা বা এই অঙ্কের চুরি করেছিল, মুসোলিনির করেছে। ফ্যাসিস্টদের লোকদের এইসব হিস্ট্রি পাবেন না। এক পুলিশ গিয়ে সারা দেশ কিনে ফেলছে, হয়েছে? নো। তারপর সোসাইটিতে সে যেহেতু অনেকগুলো ফ্যাসিস্ট টুল ব্যবহার করেছে, মানুষকে ডিভাইডেড করেছে, ওদের কতগুলো টুল আছে, মানুষকে বিভক্ত করে ফেলে। সে এক ধরনের ভিকটিম হয়েছে, এই ধরনের টেন্ডেন্সি দেখায়, সে এক ধরনের ভীতি তৈরি করার চেষ্টা করে। ও কিন্তু আসছে, হিটলার যেমন আসছে, কমিউনিস্টরা আসছে, এখানে দেখাচ্ছে যুদ্ধাপরাধের লোক, জঙ্গিরা সব দখল করে নেবে। এই যে ভারত যে বয়ান দিচ্ছে, একই রকম বয়ান। সো এগুলো দিয়ে দিয়ে সোসাইটিতে কিন্তু একটা বিরাট ভীতি তৈরি করছে। আমি আক্তারকে পাশে পেয়ে আক্তারকে একটা জিনিস বলতে চাই, তাদের উচিত হবে এই ব্যবস্থাগুলো বিলোপের পর একটা পাল্টা একই ধরনের ব্যবস্থা মাইল্ড টু মডারেট জায়গায় থাকতে পারে। তাদের কিন্তু এটা নিয়েও কাজ করতে হবে। যেমন ধরুন, কেউ কেউ বিপ্লব বলছেন, আমি এটাকে বিপ্লব মনে করি, এটা গণ অভ্যুত্থান। কেউ কেউ বলেন গণ অভ্যুত্থানের পরে এই যে আমাদের মব গিয়ে অনেক কিছু করছে, মানুষ মেরে ফেলছে, মব জাস্টিস। তারা, আমি জাস্টিস শব্দটা বলি না কারণ মবের হাতে জাস্টিস হয় না, আসলে আমরা বলছি আদার দেন দ্যাট, ইচ্ছে হলো গিয়ে এইচএসসি পরীক্ষা পিছিয়ে ফেললাম, আমরা ঘেরাও করে ফেললাম, ইচ্ছে হলো একত্র একটা টিচারকে বের করে দিলাম, পেটালাম। আমরা কি বলছি, বলার চেষ্টা করছি অভ্যুত্থানের পর এরকম কিছু ঘটনা ঘটে ইত্যাদি ইত্যাদি। এই বলে না আমরা একটা পাল্টা একই রকম ব্যবস্থাকে নাটচার করছি কিনা। আক্তাররা যখন আবারও অনিয়মকে নরমালাইজ করার চেষ্টা করছে, একদম যেমন ধরুন পুলিশের কাস্টাডিতে বা জনতার হাতে হিরো আলম প্রহৃত হয়েছেন আদালত চত্বরে, কে করেছেন আমি সেদিকে যাচ্ছি না, হয়েছেন তো সত্য, ওখানে পুলিশ দাঁড়িয়ে ছিল সত্য, তাকে বাধা দেয়া হয় নাই, এবং ভিডিও আছে, ভিডিওর মধ্যে কে কে আছে আমরা দেখতে পাচ্ছি। আমরা কি ব্যবস্থা নিতে দেখছি? এই যে আমরা এখন বলছি যে অভ্যুত্থানোত্তর সময় এরকম কিছু ঘটনা ঘটবে। রাজশাহীতে একজন ছাত্রলীগ, পঙ্গু ছাত্রলীগ নেতা, যার হাত পায়ের অন্য রক কাটা ছিল, এতটাই ইনজিওর্ড ছিলেন এই ভদ্রলোক, যা 3 দিন আগে সন্তান হয়েছে, তাকে পিটিয়ে মেরে ফেলা হলো। আমরা কেউ কেউ বলছি, সমর্থন করছি না, কিন্তু বলছি অভ্যুত্থানোত্তর সময়ে এই বিষয়গুলো একটু একটু হতে পারে। ওনাদের উচিত হবে, আমি আমার জায়গা থেকে ফাইট করছি, ওনাদের উচিত হবে এই জায়গাগুলো ফাইট করা। কারণ শেখ হাসিনা যে বাংলাদেশ যা যা করেছিল, স্মলার ফর্মে, আমি তুলনা করার কিছুই নেই, আমি আবার এটা যোগ করে রাখতে চাই, এর 5 তারিখের পর আজ পর্যন্ত বাংলাদেশে যেসব খারাপ কিছুও ঘটেছে, তারপরও বাংলাদেশকে ওইটার সাথে কোনো অর্থেই কোনো তুলনা হতে পারে না। কেউ কেউ আবার একটু মাথা বের করে বলার চেষ্টা করছেন, আমরা কি এই বাংলাদেশ চেয়েছি, আমরা কি এই স্বাধীনতা চেয়েছি। লোকজন আবার ফান্ড কফে করে বলছেন, তোমরা যে স্বাধীনতা চেয়েছো, ফেসবুকে দেখছি উনি 5 তারিখ ভারতে চলে গেছেন, তো এইটার সাথে তুলনীয় না। কিন্তু তারপরও খুব সামান্য ফর্মে, কারণ আমরা শেখ হাসিনার ভিতরে মূল অভিযোগ কি ছিল, দুর্নীতি, দুঃশাসন এবং ন্যায় বিচারের অভাব। আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চেয়েছি। ওদের যখন মিছিল করেছে স্টুডেন্টরা, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস যদি চেয়ে থাকি, আমি কারো প্রতি ইনজাস্টিস করতে পারি না, নো ওয়ে। ইভেন শুধু মব তৈরি করে চাপ না, কোন সমন্বয়ক কি উইদাউট এনি গিভেন or delegated responsibility সব বিষয়ে গিয়ে মেডিয়েট করবেন? ইজ ইট পসিবল? কেন করবেন? রাষ্ট্রীয় বাহিনী সাথে রাষ্ট্রীয় একটা প্রতিষ্ঠানের অথরিটি, তার মধ্যে একজন সমন্বয়ে গিয়ে বসছেন, ইটস নট রাইট। আমি ব্যক্তিগতভাবে বলি, এবং লজিক নেই তো আসলে। তো এই জায়গাগুলো তাদের ফাইট করতে হবে, এবং ফাইটটা খুব বড়, এবং এটা সবাইকে করতে হবে। এই ফাইটে আমরা সবাই যেন থাকি, এটা খুবই সত্য কথা। আপনি যখন রাষ্ট্রের টপে একটা মাফিয়া বসে থাকে এবং সে শাসন করার জন্য কতগুলো ফ্যাসিস্ট টুল ব্যবহার করে, ওটা ট্রিকল ডাউন করে, ওটা নিচে নামতে থাকে, ওটা সমাজে, পরিবারে, এমনকি ব্যক্তিও ফ্যাসিস্ট হয়ে ওঠে। ডক্টর জাহিদুর রহমান, বর্তমান সময়ে আমাদের আসলে মূল যুদ্ধটা কিসের সাথে? দীর্ঘদিনের রাষ্ট্র ব্যবস্থার সাথে? প্রশ্নটি থাকছে আপনার কাছে, একটা বিরতির সময় হয়েছে। দর্শক, জেনেসারের নিবেদিত দেশ সাম্প্রতিকের রিপোর্ট, একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন জেনেসারের নিবেদিত দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর জাহিদুর রহমান, যে আলোচনায় আমরা ছিলাম, দীর্ঘদিনের প্রচলিত রাষ্ট্র ব্যবস্থার সাথেই কি আমাদের মূল লড়াই এখন? সেই সঙ্গে আরেকটি প্রশ্ন যুক্ত করি যে অন্তর্বর্তী সরকারের 1 মাস আমরা দেখলাম যে পেরিয়ে গেছে, কি কি পরিবর্তন আনতে তিনি সক্ষম হলেন? ধন্যবাদ। রাষ্ট্র ব্যবস্থা আসলে শুধু রাষ্ট্র ব্যবস্থা না, রাষ্ট্র ব্যবস্থার সংকটটা কোথায়? আপনি যদি একটা রাষ্ট্রে গণতান্ত্রিক ব্যবস্থা জারি রাখতে পারেন, ওই গণতন্ত্র সমাজে আসবে, প্রতিষ্ঠানে আসবে, পরিবারেও আসবে, ব্যক্তির মধ্যে আসবে।
ঠিক এবার যদি উল্টো মনে করেন যে একটা চরম স্বৈরাচারী ব্যবস্থা জারি আছে, সেটা সোসাইটিতে আসবে, প্রতিষ্ঠানে আসবে, ব্যক্তির মধ্যে আসবে। ফ্যাসিস্ট টুল যখন স্টেট ব্যবহার করে, আপনি খেয়াল করুন, একটা ছোট উদাহরণ দিই। আপনি যখন বেরোচ্ছেন, পাড়ায় সরকারের এই স্বৈরাচার এনফোর্স করার জন্য ছাত্রলীগ আছে, ও আপনার সাথে স্বাভাবিকভাবে কথা বলে না। যখন কোনো প্রয়োজন আছে আপনার সাথে তীব্র গালিগালাজ করে, ঝগড়া করে, খুব পাওয়ার দেখিয়ে কথা বলে। ফলে আপনার রেসপন্সটা তার সাথে কি হবে? যদি কখনো রেসপন্ড করতে চান, আপনি দেখবেন আপনার রেসপন্সটা তার সাথে স্বাভাবিক হবে না। এভাবে আমরা ক্রমাগত ব্যক্তিগতভাবেও স্বৈরাচারী হয়ে উঠি। সুতরাং লড়াইটা কিন্তু অনেক বড়, অনেক বড়। আপনি একটা রাষ্ট্র ব্যবস্থায় যত দিন একটা এরকম স্বৈরাচারী ব্যবস্থা থাকবে, একটা মাফিয়ারা ক্ষমতায় থাকবে, সব যখন এরকম হয়ে যায়, 15 বছর ধরে আমরা ব্যক্তিগতভাবেও কিন্তু পাল্টে গেছি। আমাদের মধ্যে টলারেন্স কিন্তু এখন আর আগের মতো নাই। আমরা বলছি আমরা শেখ হাসিনাকে সরিয়েছি, আমাদের ভেতরে ছোট ছোট করে সাম পার্সেন্টেজ অফ শেখ হাসিনা ঢুকে গেছে। এটা কিন্তু ভয়ঙ্কর ব্যাপার। সুতরাং এই লড়াইটা হচ্ছে আমাদের নিজেদেরকেও ঠিক করে নেওয়া, যে আমরা কি নিজেরা গণতান্ত্রিক হচ্ছি, আমি কি আমার পরিবারে গণতান্ত্রিক হচ্ছি, সমাজে হচ্ছি, প্রতিষ্ঠানে হচ্ছি। সো লড়াইটা রাষ্ট্র। তবে এটা সত্য যে যেহেতু সরানো গেছে এবং রাষ্ট্র ব্যবস্থার মধ্য দিয়ে যদি সেটা শুরু হয়, আপনি এর সাথে মিলিয়ে দেখাতে পারবো এখন সেটা শুরু হয়েছে। আপনি যে বললেন যে তারা এক মাসে কি কি করতে পেরেছেন, সবচেয়ে বড় কাজ ডক্টর ইউনূস যেটা আমাদের চিফ অ্যাডভাইজার করছেন, সেটা হলো ফ্যাসিস্ট টুলের মধ্যে একটা হচ্ছে জাতিকে বিভক্ত করে ফেলা। তাতে রুল করা সোজা। আমরা তো খুবই হোমোজেনাস জাতি, আমাদের জাতিগত ভাষাগত এত বেশি মিল, আমি মানে এটা ভাগ করা কঠিন। সো আপনাকে কতগুলো ভাগ করা টুল বের করতে হয়েছে। মুক্তিযুদ্ধের পক্ষে, বিপক্ষে, রাজাকারের বাচ্চা, এসব বলে বিভক্ত করার চেষ্টা করেছেন। ডক্টর ইউনূস এসে দেখবেন একটা পরিবার বলছেন। উনি ওনার বেশ কয়েকটা ওনার জাতির উদ্দেশ্যে ভাষণে উনি হিন্দু সম্প্রদায়ের সাথে যখন বসতে গেছেন, খুব চমৎকারভাবে বলছেন আপনি হিন্দু নন, আপনি রাষ্ট্রের একজন নাগরিক। এই রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে আপনার যা যা অধিকার প্রাপ্য, এটা হিন্দু বলি আর অন্যান্য যে ট্রাইবাল গ্রুপস আছে প্রত্যেকের ক্ষেত্রে এটা সত্য। সো উনি কিন্তু এই ডিভাইডেশনটা ভাগ বাদ দিয়ে উনি অ্যাকোমোডেট করার চেষ্টা করছেন। আওয়ামী লীগের প্রতি তো আমাদের প্রতিশোধ পরায়ণতা হতে পারে, আমাদের উপরে যে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করেছে, যে বর্বরতা দেখিয়েছে, কিন্তু ডক্টর ইউনূস ন্যায় বিচারের কথা বলছেন, এবং ন্যায় বিচারটা প্রতিশোধ পরায়ণতার জন্য না। একটা সোসাইটিতে, একটা রাষ্ট্রে আপনি যদি ন্যায় বিচার নিশ্চিত করতে না পারেন, তাহলে আসলে স্টেট থাকে না। কিন্তু ওনার টোনের মধ্যে সেটা। সো এই জায়গাগুলো খুব চমৎকারভাবে সামনে আনা হয়েছে। আমি মনে করি এটা একটা খুব পজিটিভ দিক। আর ওই যে 1 মাসের মধ্যে অনেক কিছু করা হয়ে ওঠে নাই, কিন্তু আমরা অন্তত এই জিনিসটা দেখছি অ্যাকনলেজ করা হচ্ছে। ডক্টর ইউনূসের ভাষণে বা অন্যান্য উপদেষ্টারাও বলছেন, ধরুন কিছু কিছু সমালোচনা যে আমি করলাম যে কোর্ট প্রেমিসেসে আপনি আওয়ামী লীগের বেশ কিছু লোকজনের উপর হামলা হয়েছে, তারা এটাকে খুব স্ট্রংলি ডিনাউন্স করেছেন, ডিসওন করেছেন। আমরা আগে সরকারের ব্যাপারটা কি ছিল, ডিনায়াল। ধরুন আওয়ামী লীগের সময় এরকম কারো উপরে হামলা হয়েছে, আওয়ামী লীগ কি বলতো জানেন? আওয়ামী লীগ বলতো এটা হয়তো বিএনপির লোকজন এসে সরকারকে বিব্রত করার জন্য এসব করে গেছে। কথার কথা, যদি বিএনপি করেও যায়, সরকার হিসেবে আপনার দায়িত্ব তো এক ধরনের সংস্কৃতি। শুধু সেটা না, শুধু দোষারোপ না, আপনি তো সরকার। বিএনপিও যদি তখন করতে আসে এটাকে প্রিভেন্ট করার রেসপন্সিবিলিটি কার? কনস্টিটিউশনাল লিগ্যাল রেসপন্সিবিলিটি আপনার। আমি দেখলাম সরকার এই জিনিসগুলো স্বীকার করছে, আপনাদের কষ্ট হচ্ছে, সবকিছু প্রত্যেক উপদেষ্টারা। সো এটা একটা বিরাট পরিবর্তনের জায়গা। সংকটকে যদি আপনি স্বীকার করেন, আমরা আশা করি কোনো একটা ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার জাহিদুর রহমান। আক্তার হোসেন, একদিকে অন্তর্বর্তীকালীন সরকার বলছে যে মব জাস্টিস বরদাস্ত করা হবে না, আইন অনুযায়ী বিচার হবে, কিন্তু বাস্তবতা তো ভিন্ন। দেখুন, আমাদের এখানে এই গত কয়েকদিন ধরে বিভিন্ন মাজারগুলোতে হামলার ঘটনা ঘটলো। আমরা বাংলাদেশের মানুষেরা যে গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে গিয়েছি, এখানে আমরা সবাই সম্মিলিতভাবে একটা ফ্যাসিস্টিজমকে আমরা হটিয়ে দিয়েছি। তারপরে এই যে নানাবিধ জায়গায় আমরা দেখছি মানুষেরা উত্তেজিত হচ্ছে, নিজেরা সেখানে সংগঠিত হয়ে কোনো একটা অকারেন্স সেখানে ঘটে যাচ্ছে। তো এই বিষয়টাকে কোনোভাবেই আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে এটাকে সাপোর্ট করতে পারি না। কারণ আমরা জানি যে সমাজে যদি ন্যায় বিচারের যে জায়গাগুলো আছে সেটাকে যদি আমরা ধারণ করতে না পারি, তাহলে এটা সমাজে আরো বিশৃঙ্খলা তৈরি করবে এবং ন্যায় বিচার পাওয়ার যে জায়গাগুলো আছে সেটাকে আরো প্রতিবন্ধকতা তৈরি করবে। তো সে জায়গায় বিভিন্ন জায়গায় মানুষেরা যেভাবে অনেক ক্ষেত্রে একত্রিত হচ্ছে এবং সেখানে একটা হুলস্থুল কাণ্ড তৈরি করে সেখানে কাউকে পেটাচ্ছে অথবা কোনো একটা জায়গায় কিছুতে ভাঙচুর হচ্ছে, এই জায়গাগুলোতে মানুষের আরো সহনশীল হয়ে আসা দরকার। এবং স্থানীয় যারা আইন প্রয়োগকারী সংস্থা যারা আছেন, তাদেরও এই বিষয়গুলোতে
খেয়াল রাখা দরকার যে কোনো একটা জায়গায় যদি এরকম কোনো টেনশন অ্যারাইজ করে, পরিস্থিতি তৈরি হয়, তারা যেন সেখানে আগে থেকে একটা প্রস্তুতি নিতে পারেন যে না, সেখানে যেন কোনো ভায়োলেন্স ঘটতে না পারে, সেখানে যেন মবের দ্বারা এমন কিছু না হয় যেটা বাংলাদেশের স্বাভাবিক মানুষের মধ্যে যে সম্প্রীতির জায়গাটা আছে সেই সম্প্রীতির জায়গাটাকে নষ্ট করে দেয়। এই ব্যাপারে আমাদের সকলের বাংলাদেশের মানুষের কাছে আমাদের আহ্বান থাকবে যে আমরা যেন এই জায়গাটাতে একটা সহনশীল আচরণ করতে পারি। কারণ আমরা ফ্যাসিস্ট হাসিনাকে সরিয়েছি, আমাদের দায়িত্ব হচ্ছে নিজেদের মধ্যে সহনশীল হয়ে নিজেদের মধ্যে সংহতির জায়গা তৈরি করে নিজের একতাবদ্ধ থেকে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, রাষ্ট্রটাকে পুনর্গঠন করা। এমত অবস্থায় আমরা যদি নানা জায়গায় একটা ক্ষোভের বহিঃপ্রকাশের জায়গা থেকে বা একটা গ্রুপ হয়ে আমরা যে মবের মতো করে বিভিন্ন জায়গায় যদি মারপিটের মতো ঘটনাগুলো ঘটাই, ভাঙচুরের মতো ঘটনাগুলো ঘটাই, তাহলে দেশে যে স্থিতিশীলতা আসবার জায়গাটি আছে সে জায়গাটি নষ্ট হয়ে যায় এবং আমরা যে লক্ষ্যে হাসিনাকে এখান থেকে বিদায় করেছি সেই লক্ষ্যটা সুদূর পরাহত হয়ে যায়। এই জায়গায় একেবারে খুব আন্তরিক আহ্বান যে আমরা যেন নিজেদেরকে সংযত করতে পারি, আমরা যেন আইন আদালত বিচার ব্যবস্থার মধ্য দিয়ে যে কোনো সমস্যার সমাধানের দিকে আমরা অগ্রসর হতে পারি। হোসেন, ডক্টর সিদ্দিকুর রহমান খান, আপনার কাছে যে প্রশ্নটি রেখেছিলাম যে 1 মাসের যাত্রায় প্রশাসনে ব্যাপক রদবদল, গুম বিষয়ক কমিটি এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় নানা পদক্ষেপ দেখেছি আমরা অন্তর্বর্তীকালীন সরকারের, এই পদক্ষেপগুলোকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? দেখুন, আমি একটু আগেই যেটা আমরা শুরুতেই বলেছিলাম যে 1 মাস যথেষ্ট সময় না, যে কারণ আমাদের এই সরকারকে মানে রাষ্ট্রের প্রতিটি মানে স্তরে তাদেরকে হাত দিতে হচ্ছে। তো এর মধ্যে আপনি কয়েকটা উল্লেখযোগ্য পদক্ষেপের কথা বললেন যে বর্তমান সরকার প্রশাসনিক পরিবর্তন, আমাদের যে রাষ্ট্রের যে নির্বাহী বিভাগ, বিশেষ করে আমাদের সচিবালয় থেকে শুরু করে এইগুলো তো করেছে। এর সাথে আপনি দেখেন যে তারা আবার কিন্তু একটা এই যে 2024 সালে আপনি যে কয়েকটা পদক্ষেপের সাথে আমি যুক্ত করতে চাই যে 24 সালে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার জন্য যে যারা দায়ীদের বিচারের মুখোমুখি করার জন্য আমাদের যে মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে সেখানেও কিন্তু গতকাল একজন প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে। এটাকে আমি খুব ইতিবাচক পদক্ষেপ, কারণ আপনি যদি এই গণ অভ্যুত্থান, আমরা অনেক কিছু করব কিন্তু এই গণ অভ্যুত্থানে যারা শাহাদাত বরণ করেছেন, যে সমস্ত পরিবার তাদের নিকটজনদেরকে হারিয়েছে, তাদের এই বিচারটাও কিন্তু এই সরকারের একটা বড় দায়িত্ব এবং এই দায়িত্বের কাজটি সরকার ইতিমধ্যেই বারবার বলেছেন যে তারা এই বিচার করবেন এবং ওনাদের পক্ষ থেকেও সবসময় সরকারকে এটা স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। তো এইগুলো সহ আপনি যে ইতিবাচক কাজগুলোর কথা বললেন, এর সাথে আরেকটা জিনিস ধরেন, এই যে আপনারা সীমান্ত হত্যা, আমাদের ভারতবর্ষে জাহিদ ভাইরা দীর্ঘদিন ধরে এই কথা বলছেন, আমাদের স্বর্ণা দাসের একটা হত্যাকাণ্ড হয়েছে, হ্যাঁ আজও একজন হয়েছে, জয়ন্ত কুমার হয়েছে। এরপরেও আপনি দেখেন যে বাংলাদেশ সরকার যে প্রতিক্রিয়াটা ব্যক্ত করেছে, আপনি গত 1.5 দশকে এই ধরনের প্রতিক্রিয়া আমরা দেখতে পেরেছি। আমরা কিন্তু এরপরে পরবর্তী সময়ে কখনোই আসলে কোনো সরকারের শক্ত অবস্থান আমরা দেখিনি এবং প্রধান উপদেষ্টা কিন্তু বলছেন যে ভারতের সাথে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। এই যে ভারতের যে আমরা চিরাচরিত যে স্বভাব দেখছি তার কোনো পরিবর্তন কি হবে? প্রশ্নটা আপনার কাছে থাকছে, একটা বিরতির সময় হয়েছে, বিরতি দিয়ে ফিরবো। দর্শক, জেনেছেন বিবেদিত দেশপ্রতীকের রিপোর্ট যে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন জেরুজালেম নিবেদিত দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর সিদ্দিকুর রহমান খান, যে আলোচনায় আমরা ছিলাম, মাত্র 1 সপ্তাহের ব্যবধানে স্বর্ণা দাস থেকে জয়ন্ত কুমার, সীমান্তে একের পর এক হত্যাকাণ্ড, কোন দিকে গড়াচ্ছে আসলে বাংলাদেশ ভারত সম্পর্ক? দেখুন, বাংলাদেশ ভারত সম্পর্ক কখনো আমাদের দ্বিপাক্ষিক দুই দেশের মধ্যে সম্পর্ক ছিল না। বিশেষ করে গত 1.5 দশকে ভারত কখনো বাংলাদেশের মানুষের সাথে বা বাংলাদেশ রাষ্ট্রের সাথে সম্পর্ক করে নেই। বাংলাদেশ ওরা করেছে একজন ব্যক্তির সাথে, আর একটু যদি ইলাবোরেট বলি, একটা দলের সাথে। তো সেই দলের যখন বা সেই দলের নেত্রীর যখন এই শোচনীয়ভাবে পরাজিত হয়েছে, যিনি এই ভারতকে বলেছেন, নিজেই বলেছেন যে আমি এত দিয়েছি, সারা জীবন তারা কৃতজ্ঞ থাকবে। এবং সর্বশেষ একটা সংবাদ সম্মেলনে একবার বলেছিলেন, প্রশ্ন করা হয়েছিল যে আপনি ভারতের কাছে নাকি প্রতিদান চেয়েছেন, উনি বলছে বঙ্গবন্ধুর কন্যা কারো কাছে প্রতিদান চায় না। মানে তিনি এই দেশের জনগণের সম্পদ, আমাদের যত সুযোগ সুবিধা সবগুলো ভারতকে দিয়েছেন। সেই ধরনের ভারত একটা বলতে পারে যে কামধেনু, সেই সরকারের যখন পতন হয়েছে এবং তিনি যখন তার দেশে আশ্রয় নিয়েছেন, সেই সময় ভারত বাংলাদেশের মানুষের প্রতি, বাংলাদেশের জনগণের প্রতি একটা অঘোষিত যুদ্ধ তারা যেন ঘোষণা করেছে। আর এটা অঘোষিতও বলা যাবে না। রাজনাথ সিং, তাদের প্রতিরক্ষা মন্ত্রী, যে বক্তব্য গত 3 দিন আগে রেখেছেন, সেটা তো আমাদেরকে
এই বক্তব্যের আসলে বার্তা কি? এই বার্তা কি, তারা যেটা চাচ্ছেন বাংলাদেশের মানুষের প্রতি এক ধরনের চাপ তৈরি করা, আমাদেরকে এক ধরনের ভীতি প্রদান করার একটা চেষ্টা করেছেন। কিন্তু একটু আগে আমি যে কথা বলেছিলাম, সীমান্তে যে আমাদের যে হত্যা, সেই সীমান্ত হত্যার পর বাংলাদেশ সরকারের যে প্রতিক্রিয়া, এর আগে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার হিসেবে দায়িত্বভার গ্রহণের পূর্বে তিনি যে একটা ভারতীয় গণমাধ্যমে যে মানে তার যে কি বলে যে বক্তব্যটা রেখেছিলেন, এবং সম্প্রতি পিটিআই তিনি যে সাক্ষাৎকারটা দিয়েছেন সেখানে যে বক্তব্যটিগুলো রেখেছিলেন, এগুলো ভারতের জন্য এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছে। এবং এই অস্বস্তিকর অবস্থায় বিশেষ করে তার মিত্র, দীর্ঘদিনের মিত্র শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের মানুষের প্রতি তাদের যে ক্ষোভ, সেই ক্ষোভের একটা মানে অন্তর্জালা থাকে না মানুষের, এটার বহিঃপ্রকাশ তারা এরকম করছে। এমন সংবাদও দেখছি যে ভারতের এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে শেখ হাসিনা। হতে পারে, এটা তো বলার অপেক্ষা রাখে না যে আপনি ভারতের এই যে একটা দলের প্রতি, একটা অগণতান্ত্রিক শক্তিকে ক্ষমতায় রেখে নিজের স্বার্থসিদ্ধি, নিজের নিরাপত্তার কথা বলে বারবার বাংলাদেশের মানুষের জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে যে অবস্থান, সেটি নিয়ে তাদের যে ইতিমধ্যেই বাংলাদেশে ভারতের বিরুদ্ধে মানুষের বিশেষ করে তরুণ প্রজন্মের যে মনোভাব তৈরি হয়েছে, সেই মনোভাব শেখ হাসিনা সেখানে আশ্রয় প্রদানকে কেন্দ্র করে ভারত বিরোধী মানুষের যে মনোভাব, সেটা আরো অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। এইখানে এখন যে অবস্থার মধ্যে আছে, ৪৫ দিন পর ভারত যখন ওনার কূটনৈতিক পাসপোর্ট মানে প্রত্যাহারের পর ৪৫ দিন পর যখন তার অবস্থান হবে, সেইখানে ভারত কিভাবে ভূমিকা পালন করবে, সেটাও কিন্তু ভারতের প্রতি বাংলাদেশের মানুষের দৃষ্টিভঙ্গি নতুনভাবে নির্ণীত হতে পারে, এটা হতে পারে। এরকম একটা বাস্তবতায় ভারত যে অস্বস্তির মধ্যে আছে, সেই অস্বস্তিতে বাংলাদেশের এই যে আপনি বললেন যে সীমান্তে দুটো হত্যাকাণ্ড, আমরা দীর্ঘদিন ধরে শুনেছি যে একেবারে জিরো মানে ওইখানে সীমান্তে এই হত্যাকাণ্ড নিয়ে আসার জন্য বাংলাদেশের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, কিন্তু কোনোদিন থামেনি। এবং আমরা পরিবর্তিত বাস্তবতায় মনে করেছিলাম যে ভারত বাংলাদেশের সাথে সম্পর্কটা যেটা নতুনভাবে বিনির্মাণের চেষ্টা করবে এবং একটা ন্যায্যতার ভিত্তিতে, সাম্যের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে উঠবে। কিন্তু এই যে ভারত সীমান্তে আবার নতুন করে যে হত্যাকাণ্ডের তারা নেমেছে, এটা আমরা মনে করি যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো নেতিবাচক পর্যায়ে নেবে। জাহিদুর রহমান, একদিকে রাজনাথ সিং এর বার্তা, বক্তব্য যেমনটি আমরা দেখলাম, বাংলাদেশ প্রসঙ্গে আসলে উল্লেখ করা, সেই জায়গা থেকে আবার বলা হচ্ছে যে শেখ হাসিনাকে এবার খরচের খাতায় তুলছে ভারত। মানে ভারতের ক্ষেত্রে মানে এতদিন পর্যন্ত যা করেছে বা এখনো যা করছে শেখ হাসিনা পতনের পর, খুব অবিশ্বাস্য অনেকের কাছে লাগতে পারে যে একটা দেশ, আমি অনেকগুলো পত্রিকার সাথে এর মধ্যে ইন্টারভিউ হয়েছে এবং বিশেষ করে দেশের বাইরের কিছু পত্রিকা আমার সাথে কথা বলার ক্ষেত্রে একটা প্রশ্ন ইনভেরিয়েবলি করেছে, সেটা তুমি কি মনে করো যে ভারত যা করছে বাংলাদেশে, ভারতের যে ফরেন পলিসির অলমোস্ট মানে এর আগে তো তাদের ফেইলিয়ার প্রচুর, কোনো দেশে তাদের কোনো সাকসেস নাই, প্রত্যেকটা দেশ ভারতের শত্রু, এবং অনেক প্রায় সব দেশে তার এইখানকার প্রতিদ্বন্দ্বী বা শত্রু যেভাবেই বলেন, চায়না তার ফুটপ্রিন্ট বাড়িয়েছে। তোমার কি মনে হয় যে ভারতের তার পলিসির ক্ষেত্রে রিশিফটিং করবে? আমি উত্তর দিচ্ছিলাম একদম পরপরই ৫ আগস্টের পর, আমি বলছি আমি মনে করি না। কারণ এই দেশটা একটা অদ্ভুত চিন্তা নিয়ে চলে, অদ্ভুত না বলে উদ্ভট বলা ভালো, উদ্ভট চিন্তা নিয়ে চলে যে সে তার মতো করে মনে করে আরেকটা দেশকে সে কলোনি বানিয়ে ফেলবে, সেটা করে সে তার কাছ থেকে বেনিফিট নেবে। কলোনি বানানোর জন্য সহজ উপায় হচ্ছে আপনি এরকম কতগুলো রেজিম আছে যেগুলোকে আপনি জোর করে ক্ষমতায় থাকতে সাহায্য করবেন, তারপর ইউ ক্যান গেট এভরিথিং। রাজনাথ সিং এর কথা আসলে ধরুন এই ঘটনা ঘটলো, একটা লিস্ট সেন্সিবল পররাষ্ট্রনীতি যদি থাকে, একটা লিস্ট সেন্সিবল সরকার যদি হয়, ও খুব দ্রুত কনগ্রাচুলেট করা, এই সরকারকে অ্যাকসেপ্ট করা এবং তার সাথে কাজ করতে চাওয়া। তারা একটার পর একটা সমস্যা করছে শুধু না, ডক্টর ইউনূস পিটিআই এর সাথে যে ইন্টারভিউ দিয়েছে, ওয়াজ ইট আ ক্রাইম? হ্যাঁ, ক্রাইম হতে পারে যদি শেখ হাসিনা যা করেছেন সেটাই শুদ্ধ হয়। কারণ শেখ হাসিনা একটা স্লেভের মতো, কৃতদাসের মতো কথা বলেছেন। ভারত যদি এক্সপেক্ট করে যে বাংলাদেশের প্রতিটা সরকার এভাবে কথা বলবে, এবং আমি পিটিআই ইন্টারভিউটা পড়লাম, ডক্টর ইউনূস খুব মানে অনেক অভাবনীয় কিছু বলেন নাই। আমাদের কেন অভাবনীয় লাগছে জানেন? কারণ আমরা এতদিন কৃতদাস ছিলাম। উনি যা যা বলেছেন কিছুই না, কিন্তু এটাকেই জনাব মোদির এত খারাপ লাগলো। ডক্টর ইউনূস চেয়েছিলেন যে জাতিসংঘে কর্তৃত্ব পরায়ণ ভারতের আচরণের পরিবর্তন একদম না। আরেকটু বলি, সেটা হচ্ছে ডক্টর ইউনূস ওনার সাথে ফর্মালি চেষ্টা করেছেন যে বসবেন সাইড লাইনে, জাতিসংঘের যে সাধারণ পরিষদের আছে, তাতে কিন্তু তারা এখন আর সাড়া দিচ্ছেন না। তার মানে শুধু যুদ্ধ না, এরকম নানানভাবে চাপ তৈরির চেষ্টা করছেন, একেবারেই ভুল পথ। আমার লাস্ট বাক্যটা হচ্ছে আমাদের দুই দেশ পরস্পরের সাথে এই ধরনের শত্রুতামূলক বা অবন্ধুসুলভ আচরণ কারো জন্য ভালো হবে না, ওদের রিয়ালাইজ করা উচিত। আমি একটা জিনিস মনে করি,
আমাদের এই সরকার এবং ভবিষ্যতের সরকারগুলো যদি তার মাথাটা উঁচু রাখে, শির দাঁড়াটা শক্ত রাখে, ভারতকে পাল্টাতে হবে, কোনো অল্টারনেটিভ। ধন্যবাদ জানাচ্ছি আক্তার হোসেন। একটি সুস্পষ্টভাবে প্রশ্ন রাখতে চাই আপনার কাছে। যেমনটি জানি যে সদ্য গঠিত জাতীয় নাগরিক কমিটি, আপনারা বলছেন এটি রাজনৈতিক প্ল্যাটফর্ম, রাজনৈতিক দলে কি রূপান্তরিত হবে ভবিষ্যতে? আমরা এখন ছাত্র নাগরিকরা যারা আছি, বাংলাদেশের পুনর্গঠন নিয়ে আমাদের সব থেকে বড় ফোকাসের জায়গাটা। আমরা মনে করি যে বাংলাদেশটা গত সময়গুলোতে নানাবিধভাবে ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ঠিকঠাক করা দরকার। বাংলাদেশে নতুন একটা সংবিধানের বাস্তবতা তৈরি হয়েছে, সে জায়গা নিয়ে কাজ করা দরকার। একেবারে নির্বাচন কমিশন থেকে শুরু করে নিয়ে দুদক বলেন, প্রত্যেকটা প্রতিষ্ঠান ঠিকঠাক হওয়া দরকার। বাংলাদেশের শিক্ষানীতি, স্বাস্থ্যনীতি সবকিছু জনস্বার্থের অনুকূলে আসা দরকার। আমরা এখন দেশ পুনর্গঠন, রাষ্ট্র পুনর্গঠনকেই আমাদের প্রধানতম লক্ষ্য হিসেবে আমরা মাথায় নিয়েছি। এটা কোনো রাজনৈতিক দলে রূপান্তরিত হবে কিনা বা এটা নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা, এই বিষয়গুলো এখন আমাদের জন্য বিবেচ্য বিষয় নয়। আমরা মনে করি এটা পরবর্তী সময়ে যদি মানুষের চাওয়া পাওয়ার জায়গা থেকে, সে জায়গা থেকে এই যে প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে, এই প্ল্যাটফর্মের কেউ কেউ যদি চান যে কোনো রাজনৈতিক দল করবেন, তারা তাহলে সেটা করতে পারেন। কিন্তু এখনই এই যে জাতীয় নাগরিক কমিটি, সেটা কোনো রাজনৈতিক দল হিসেবে কাজ করবে না, নির্বাচন করাই এর টার্গেট হবে না। জাতীয় নাগরিক কমিটির টার্গেট হবে যা গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন স্পষ্ট। ধন্যবাদ জানাচ্ছি আক্তার হোসেন, ধন্যবাদ জানাচ্ছি ডক্টর সিদ্দিকুর রহমান খান, ধন্যবাদ জানাচ্ছি ডক্টর জাহিদুর রহমান। দর্শক, এখানেই শেষ করছি জেরুসালেম নিবেদিত দেশ সম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।